নমস্কার দা ওয়ালে, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের অতিথি তানিয়া আমির, ব্যারিস্টার তানিয়া সঙ্গে তার পারিবারিক পরিচয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি এম আমিরুল ইসলাম, যিনি বাংলাদেশের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধকালীন যে সরকার, সেই সরকারের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের মূল খসড়া তিনি তৈরি করেছিলেন এবং প্রথম সংবিধান রচনার যে কমিটি, সেই কমিটির তিনি সদস্য ছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার তিনি সদস্য ছিলেন। তো তানিয়া আমির বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক রাজনীতির সঙ্গেও তার একটা সম্পৃক্ততা আছে এবং এছাড়া এবং সেই সূত্রে তিনি অনেক মামলা মোকদ্দমা বাংলাদেশের মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তার অনেক ঐতিহাসিক মামলা আছে যেগুলির ঐতিহাসিক জাজমেন্ট হয়েছে। আমরা আজকে একটা ওইরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্যই তানিয়া আমিরকে এই লন্ডনে তাকে এই সময় বিরক্ত করছে, এই কারণে যে আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ সংসদে যে আইনটি পাশ হয়েছে সেটি গত বছর 12ই মে সেটি একটি অধ্যাদেশের মারফত এসেছিল এবং সেটাকে বিএনপি সরকার আইনে পরিণত করলো। তো সেই আইনের মানে সেই অধ্যাদেশ এবং এখন যেটা আইন এবং যে নিষেধাজ্ঞা তার জাস্ট 1 বছর পূর্তি হতে যাচ্ছে। তো তানিয়া আমির, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আমি একেবারে সরাসরি প্রশ্নে যাই যে এই যে অধ্যাদেশটিকে আইনে পরিণত করা হলো, এটা অনেকে এক্সপেক্ট করছিলেন যে একটি নির্বাচিত সরকার, সেটা যেহেতু আরেকটি বৃহত্তম রাজনৈতিক দলের সরকার, ফলে তারা অন্তর্বর্তী সরকার তাদের এই পদক্ষেপগুলোকে এড়িয়ে তারা অন্য কোনো কিছু করবে, কিন্তু দেখা যাচ্ছে যে ধারণাগুলো মিথ্যা প্রতিপন্ন হচ্ছে। আপনি যদি একটু আইনের দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক জায়গা থেকেও এই বিষয়টাকে একটু বিশ্লেষণ করেন প্রথমে, যে এইটার সাংবিধানিক বৈধতা কতটা। ধন্যবাদ মিস্টার সরকার, এবং তা বলে আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞ। আপনার প্রশ্নটা খুবই সময়োপযোগী। আমি আপনার অনুমতি নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই লিগ্যাল সাইডটা প্রথমে, আর তারপরে আমরা রাজনৈতিক বা গণতন্ত্রের চর্চার খাতিরে এটা কতটুকু অনুকূলে আসলো সেটা সেকেন্ড স্টেপে আমাকে অ্যালাউ করবেন কাইন্ডলি। প্রথম স্টেপে এই যে আপনি যেটা বললেন, ইউনূস সরকারের সময় নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে একটি জঙ্গি সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত দিয়ে 18-1 এই আইনের 18 ধারা ইনভোক করে ব্যান করা হয়েছিল। সো একটা এই আইনের লাকুনা ছিল যে একটা সংগঠনকে ব্যান করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখানে কোনো সুযোগ ছিল না। তখন ইউনূস সরকার ইন অ্যাডিশন টু ব্যানিং আওয়ামী লীগকে যাতে শাস্তি দেয়া যায় সেটার জন্য একটি আপনার অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস করলো অধ্যাদেশ হিসাবে। সেই অ্যামেন্ডমেন্টটাই এখন পার্লামেন্টে এসেছে এবং বর্তমান পার্লামেন্ট, যেখানে জামাত বিএনপি এখন সরকার আছে, অপোজিশন জামাত আছে, তারা এটাকে এই শাস্তি দেওয়ার ব্যবস্থাটাকে তারা আইনে রূপান্তরিত করলো। যেটা আমাদেরকে বুঝতে হবে আইনের প্রেক্ষিত থেকে, যে 18-1 যেই আপনার নির্বাহী আদেশের যেই ধারাটা, সেটার সাথে একটা ওই দলকে বা যে কোনো একটা সংগঠনকে ব্যান করার পরে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থাতে কেবলমাত্র এই অধ্যাদেশটাকে আইনে রূপান্তরিত করা হলো। অর্থাৎ আমি যেটা হাইলাইট করব, যেটা মিডিয়াতে ঠিক মতো আসেনি, সেটা হচ্ছে এটা আওয়ামী লীগকে কেবলমাত্র আওয়ামী লীগের জন্য এই আইনটা না, এটা যে কোনো জঙ্গি সংগঠনকে ব্যান করে তারপরে তাকে একটা শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার যে ধারা, সেটা আইনে রূপান্তরিত হলো। অর্থাৎ ভবিষ্যতে এই আইন দিয়ে এবং যে সমস্ত সংগঠনকে ব্যান করা হয়েছে তাদেরকে যাতে শাস্তি দেয়া যায় সেই ব্যবস্থাটা করা হলো। মুখ্য বিষয় হচ্ছে যে আপনার ইউনূসের আমলে এই যে নির্বাহী আদেশের মাধ্যমে সরকারকে যে স্যাটিসফ্যাকশনের বিষয়টা বলা আছে, এটা তো অবজেক্টিভ হতে হবে। সাবজেক্টিভ ভাবে, আরবিটারি ভাবে একটা বৃহত্তর রাজনৈতিক দলকে জঙ্গি সংগঠন যে বলা হলো, ওইটার ক্রাইটেরিয়া গুলো কি ছিল, আদৌ কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, এটা হচ্ছে মুখ্য বিষয়। এবং যেহেতু এটা নির্বাহী আদেশে করা হয়েছে, বর্তমান সরকারও যে কোনো মুহূর্তে এই নির্বাহী আদেশ এটাকে কিন্তু প্রত্যাহার করতে পারে। এটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কটা, যে
আজকে তারেক জিয়া সরকার এই নির্বাহী আদেশকে যে কোনো সময়, এটা আপনার যেহেতু 18-1 নির্বাহী আদেশে করা হয়েছে, নির্বাহী আদেশটা প্রত্যাহার করতে পারে। এখন জঙ্গি তার মানে 12ই মে 2025-এ এই নির্দেশাবলী মানে জারি হয়েছিল। ফলে 11ই মে পর্যন্ত তারেক রহমানের সরকার চাইলে সেটাকে বর্ষপূর্তির আগে তারা সেটাকে প্রত্যাহারও করতে পারে। আপনি বলছেন তাতে আইনে কোনো সমস্যার কোনো হওয়ার কোনো কারণ নেই। আপনার 11ই মে কেন, যে কোনো সময়, যে কোনো সময় করতে পারে। একটা নির্বাহী আদেশে করা হয়েছে। হ্যাঁ, ঠিক। তো মিডিয়াতে জিনিসটা ওইভাবে পরিষ্কার হয়ে আসে নাই। আমার মনে হয় এটা পরিষ্কার করা প্রয়োজন। দ্বিতীয়ত, আমি মনে করি এটা বর্তমান সরকারের একটা ডিউটিও বটে। কারণ ইউনূসের যেই আমি বলছিলাম যে আরবিট্রারি ভাবে করা হয়েছে, কোনো লিগ্যাল ক্রাইটেরিয়া সেট করা হয়নি যে একটা টেররিস্ট অর্গানাইজেশনের ক্রাইটেরিয়া গুলো কি হবে, স্যাটিসফ্যাকশন স্যাটিসফাইড হতে হবে, অন হোয়াট প্রেমিস, অন হোয়াট বেসিস। সো এখানে আমরা যেটা দেখছি যে জঙ্গির যে সংজ্ঞা, সেটা হচ্ছে একটা তৃতীয় কোনো গোষ্ঠী সাধারণ আনাম সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করে বা তাকে আপনার খুন করে বা হস্টেজ নেয়। কেন? কারণ রাষ্ট্রীয় বা সরকারি পলিসি পরিবর্তন করার জন্য, অর্থাৎ সরকার বা রাষ্ট্রের উপরে এক ধরনের একটা কোর্সিভ ফোর্স তারা ব্যবহার করে, জোর খাটিয়ে যাতে আপনার সরকারি নীতি বা আদর্শ বা পলিসি পরিবর্তন হয়। এখন আসেন, এইটা যদি আমাদের বাটখারা হয় আন্তর্জাতিকভাবে, এটাই হচ্ছে জঙ্গি বা সন্ত্রাসী বা টেররিস্টদের যে অ্যাকশনগুলার মোটা দাগে যে সংজ্ঞা। সরকারি দল সরকারি নীতি পরিবর্তন করার জন্য এরকম তো জোর খাটাবার তো প্রয়োজন হয় না। সো তাহলে আওয়ামী লীগ কিভাবে জঙ্গি সংগঠন বা জঙ্গি তৎপরতায় লিপ্ত, এটা কিভাবে বলা যাবে? এটা হচ্ছে 1 নম্বর। কারণ আপনি তার হস্টেজ নেওয়া, খুন করা, হ্যাঁ, এটা কেন করে একটা জঙ্গি সংগঠন? কারণ যাদের উপরে তারা এই আক্রমণটা করে, ইনোসেন্ট থার্ড পার্টি, তাদের সঙ্গে কিন্তু সন্ত্রাসী সংগঠনের কোনো সম্পৃক্ততা নাই, তাদের সঙ্গে কোনো বিবাদ নাই। বিবাদটা হচ্ছে রাষ্ট্র এবং সরকারের সাথে। রাষ্ট্র এবং সরকারকে তার নীতি পরিবর্তন করতে হলে তারা ইনোসেন্ট থার্ড পার্টি ভিকটিমদের উপরে তারা হামলা করে, অ্যাটাক করে। তো যেই দল সরকারে আছে তার তো সরকারি নীতি পরিবর্তন করতে হলে এরকম তৎপরতা চালাবার দরকার নেই। কারণ এটা তো সেই সরকারের দল তো তাদের নানা উপায় আছে সরকারকে ইনফ্লুয়েন্স করা, রাইট? সো এটা একটা অক্সিমোরান। ইটস আপনার নট আ প্রবাবিলিটি, ইটস আ ইম্পসিবিলিটি বলতে পারেন, ফ্যাকচুয়াল এবং লিগাল ইম্পসিবিলিটি। এটা হচ্ছে একটা। যেটা ব্লেম এসছে, যেটা আপনার ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে, এবং যেটা বলা হচ্ছে যে ছাত্রদের উপরে পুলিশ খুন করেছে, রাইট, এলোপাতাড়িভাবে গুলি করেছে। যদিও এখন আমাদের সামনে অনেক এভিডেন্স আসছে 7.62 বোর, এবং আমরা দেখছি মার্সনারিরা ইউজ করেছে, এবং কয়েকজন মার্সনারি আমাদের হোটেল ওয়েস্টিনে। অর্থাৎ আপনি বলছেন যে বুলেটটা বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী অন্তত সরকারিভাবে ব্যবহার করে না, সেই বুলেটে লোকেরা মারা গিয়েছেন। ইউএন রিপোর্ট, যেটা সাখাওয়াত হোসেন বলেও ছিলেন, মানে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি বলেও ছিলেন এই কথাটা যে এরকম বুলেট পাওয়া গেছে। তিনিও বলেছেন, এবং আসিফ নজরুল কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে আর্মি থেকে কোনো এক ব্যক্তি তাকে বলেছেন যে এই বিভিন্ন আপনি জোনে যাবেন না, এটা হচ্ছে স্নাইপার জোন। স্নাইপার হচ্ছে লং টার্ম আপনার তাক মেরে গুলি করা হয়। যখন একটা স্কার্মিশ হচ্ছে জনতার সাথে পুলিশের, তখন লং টার্ম এরকম গুলি করার কোনো অবকাশ নেই। আমার যে অফিস আছে বাংলা মোটরের মোড়ে, সেখানে আপনার মেট্রো রেল আছে, ওখানকার আমাদের যারা সিকিউরিটি গার্ড আছে তারা কিছু ছবি নিয়েছিল। মেট্রোলের উপরে সিলুয়েট দেখা যাচ্ছে দুটো লোকে, যারা আপনার নিচে যে স্কার্মিশ হচ্ছে পুলিশের সাথে মসজিদের সামনে, ওখানে তারা করে আছে, রাইট? সো হু আর দিস পিপল? এবং এরকম কিছু মার্সনারি, আপনারা ভ্যান ডাইক নামে একজনকে আপনারা ধরেছেন আপনাদের দেশে, আমাদের দেশে আমাদের ওয়েস্টার্ন হোটেলে রহস্যময় ভাবে এরকম আপনার মার্কিন মৃত্যু হলো, যারা আপনার সিক্রেট সার্ভিস বা স্পেশাল ফোর্সে আছে। এবং
জাতিসংঘের যে রিপোর্ট, এটা বিতর্কিত রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে 66% 1400 ভিতরে যারা মারা গেছে তারা মারা গেছে কিন্তু এই আপনার 7.62 এই স্নাইপার বুলেটের মাধ্যমে। এবং আবু সাইদ যেটা খুব ফলো করে দেখা হলো যে তাকে পুলিশ বললো, ভেরি ইন্টারেস্টিং, তার মামলায় সে যে টি শার্ট পরা ছিল, টি শার্টের ভিতরে একটা বুলেট হোল নাই। সো তাহলে তার আমরা তো দেখলাম ক্যামেরায় যে পুলিশ তাকে রাবার বুলেট ছুটছে, হ্যাঁ, তো এটা তো তাকে মানে তার টি শার্টই পেনিট্রেট করে নাই। সো আবু সাইদের মৃত্যু কিন্তু বুলেট উন্ডে হয়নি। সো আমরা আমাদের এখানে তাহলে এরকম মার্সনারি ছিল কিনা, এবং প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে বলছেন যে এখানে 29 মিলিয়ন প্লাস আরো আপনার 19 মিলিয়ন 50 মিলিয়নের না, মতো টাকা। এই বিষয়টা তো আলোচনা হয়েছে এবং আলোচনার মধ্যে আছে, এখনো আছে, যে বিদেশি অর্থ, মার্কিন অর্থ সেখানে বাংলাদেশে গিয়েছিল এবং 2018-19 সাল থেকেই একটা ষড়যন্ত্র শুরু হয়েছিল। আমরা একটু এই আলোচনাটার মধ্যে থাকি যে এই যে আইনটা, এই আইনটার মানে সাংবিধানিক বৈধতা, কারণ একটি রাজনৈতিক দলকে, তার কারণ আমি প্রশ্নটা এই জন্য করছি যে ব্যক্তি বিশেষ যদি অন্যায় করেও থাকে, আমি যদি এটাও ধরে নিই যে শেখ হাসিনা, তার একটা মরাল রেসপন্সিবিলিটি আছে যে তিনি তখন প্রধানমন্ত্রী থাকাকালীন এতগুলি মানুষ মারা গিয়েছেন। হতে পারে যে তারা হয়তো বাইরে থেকে এসে বাংলাদেশের অভ্যন্তরে অশান্তি করেছে, বাট আমি যদি সেটা ধরেও নিই, তাহলেও ব্যক্তি বিশেষের অপরাধের জন্য সংগঠন বা রাজনৈতিক দল তাকে নিষিদ্ধ করা যায় কিনা, এই প্রশ্নটা আপনি যদি একটু আইনি ব্যাখ্যা দেন যে এই প্রশ্নটা আপনি কি মনে করেন। মানে এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন, এবং যেহেতু একটা আইন পাশ হয়ে গেছে, এই আইনটা মানে নিশ্চয়ই বিএনপি আজীবন ক্ষমতায় থাকবে না, কালকে বিএনপির বিরুদ্ধেও তো এই আইনটা ব্যবহৃত হতে পারে। ইনফ্যাক্ট এখন আলোচনা আছে যে এনসিপি এবং এদের বিরুদ্ধেও হতে পারে যদি তারা সত্যি বড় ধরনের কোনো আন্দোলন করে। আমি এই জায়গাটাকে একটুখানি পরিষ্কার চাই যে আইনি ব্যাখ্যাটা আপনি কি বলছেন। মিস্টার সরকার, সেই জায়গাটাই আসছি, কারণ আইনের যে আপনার জঙ্গি সংগঠনের স্যাটিসফ্যাকশন, এটা তো অবজেক্টিভ হতে হবে, তাই না? তো প্রথমেই তো যেটা বললাম যে একটা দল যে ক্ষমতায় আছে তাকে রাষ্ট্রীয় বা সরকারি পলিসি পরিবর্তন করতে হলে জঙ্গি তৎপরতার প্রয়োজন হয় না। যে জন্য আমরা এই 7.6 বোর্ডের কথা বলছিলাম, সেক্ষেত্রে ইউনিট সরকার একটা ইন্ডেমনিটি দিয়েছে, অর্থাৎ ইন্ডেমনিটি দিয়ে বলা হচ্ছে এটার বিচার হবে না। তো আপনি যদি বিচার না করেন, বিচারই করবেন না, ইন্ডেমনিটি কোনো আইন হয় না, সেটা আরেকটা প্রসঙ্গ, কিন্তু আপনি যদি বিচারই করবেন না, তাহলে আপনি কিভাবে ধরে নিচ্ছেন যে এই কাজ আওয়ামী লীগ করেছে, রাইট? 3 নম্বর, সেটা হচ্ছে এটা যদি পুলিশের যদি এক্সেস হয়ে থাকে, যেটাও এখন প্রশ্নপদ, কারণ পুলিশ 7.62 বোর্ড ব্যবহার করে না, গুম খুম যদি সরকার করে থাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, এনএসআই, ডিজিএফআই, বিভিন্ন জায়গায় করে থাকে, এটা হচ্ছে সরকারি বিভিন্ন কাঠামো। পুলিশও কিন্তু একটা সরকারি বা রাষ্ট্রের একটা এজেন্সি। তো সরকার এবং রাজনৈতিক দল দুই সত্তা, এবং সেই সময় সরকারের নির্দেশে যদি এগুলো হয়ে থাকে, যেটার বিচারই হচ্ছে না, রাইট, সেটার সঙ্গে আপনি দলকে কিভাবে কানেক্ট করছেন? বিকজ দল এবং সরকার তো এক জিনিস না, রাইট? সো এখানে আপনার আমরা আরো জানি যে আপনার রাস্তায় কিন্তু শেখ হাসিনা সে সময় নির্ভর বেশি করেছিলেন পুলিশ এবং আর্মির উপরে, তাই না? উনি কিন্তু দলের উপরে যেই প্রতিরোধ হওয়ার কথা ছিল ছাত্রলীগের পক্ষ থেকে, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ দলীয় বা রাজনৈতিকভাবে এই সমস্যাটাকে রাজনৈতিকভাবে মোকাবেলাটা করা হয়নি, রাইট? বা রাজনৈতিকভাবে এটা সমাধানেরও ওভাবে কোনো প্রক্রিয়া হয়তো হয়নি, সেটা অনেকেই হয়তো এটা নিয়ে কথা বলেছেন বা ক্রিটিক করেছেন। আওয়ামী লীগের একটা জনসভা হওয়ার কথা ছিল ঢাকায়, সেটাও ফাইনালি হয়নি। পুরো 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 আয়োজনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, প্রশাসনিকভাবে মোকাবিলা করা হয়েছে। সো এটা প্রশাসনিকভাবে যদি হয়ে থাকে, সেটার সাথে আওয়ামী লীগ এবং প্রশাসন তো এক জিনিস না। সো পুলিশ, আর্মি বা আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে,
সেটা কিভাবে আওয়ামী লীগ হলো, রাইট? সো এই প্রশ্নগুলো কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না। সো ভবিষ্যতেও একজন আইনজীবী হিসাবে এবং দেশের নাগরিক হিসেবে আমি চাইবো যে রুল অফ ল অ্যাপ্লাইড হবে। সো এই ধারাটা 18(1) যখন ইনভোক করা হবে, এটাকে ইনভোক করতে হবে বেসড অন রেশনাল ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া গুলো হবে আপনার যেটা জঙ্গি সংজ্ঞা, সেই সংজ্ঞায় যারা রাষ্ট্রীয় ভীতি, রাষ্ট্রীয় স্থাপনা বা ইনোসেন্ট থার্ড পার্টিকে যারা আপনার হামলা করছে, কেন? কারণ তারা রাষ্ট্রীয় পলিসি পরিবর্তন করতে চায়, তারা সরকারি পলিসি বা নীতি পরিবর্তন করতে চায় এইরকম একটা কোর্সিভ ফোর্স ব্যবহার করে। সেই সংজ্ঞার ভিতরে তো আওয়ামী লীগ কোনো মতে হচ্ছে না। সেই কারণে আমি মনে করি এবার আমি একটু অন্য প্রশ্ন করি যে আচ্ছা এই সরকারের তখন দায়িত্ব, বিকজ তারা একটা নির্বাচনের মাধ্যমে এসেছে, যদিও এটা একটা তারা দাবি করছে তারা গণতান্ত্রিক, যদি এটা ইনক্লুসিভ নির্বাচন হয়নি, তাদের কিন্তু দায়িত্ব হবে যে এটাকে রিভিউ করা, এটাকে রিভিজিট করা, এবং এটা রিভিজিট করলে এই নিষেধাজ্ঞাটা তোলাটা খুবই প্রয়োজন। এবং আপনার প্রশ্নের আরেকটা ভাগ ছিল যে গণতন্ত্র এবং রাজনৈতিক দিক থেকে এটা তাদের প্রয়োজন কিনা, আপনি আরেকটা প্রশ্ন করছেন, এটা জবাবটা হয়তো একটু পরে দেবো আবার, আপনি বলুন। না, আমি বলছি যে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, ফলে মানে সংসদে তাদের প্রতিবাদ রেজিস্টার করার কোনো সুযোগ নেই, কিভাবে এই যে আপনি কতগুলো যুক্তির কথা বলছেন, এটাকে তো রাজনৈতিক পরিসরে নিয়ে যেতে হবে বা আইন আদালতের জায়গায় যেতে হবে, যেহেতু আইন, ফলে তার জন্য আদালত আছে, মানে সংসদ কোনো আইন পাশ করলেও সেই আইনকে আদালত রিভিউ করে সাংবিধানিক অসাংবিধানিক বলার তার এখতিয়ার আছে। মানে এই জায়গাতে কি কোনো ভাবনা চিন্তা কিছু আছে যে এই আইনটা নিয়ে, কারণ এটা দেশকে জঙ্গি মুক্ত করার কথা বলা হয়েছিল, এখানে দেখা যাচ্ছে আইনটাকে অ্যাপ্লাই করা হচ্ছে মানে মুক্তিযুদ্ধের সংগঠক প্রধান দল তাকে নিষিদ্ধ করার জন্য। সো এটা নিয়ে কি কোনো আইনি লড়াইয়ের কথা ভাবনা আপনাদের আছে? আপনার এই প্রশ্নটা তো আমারও, এবং এই প্রশ্নটা মাথা টুকছি আমরা আজকে 1.5-2 বছর ধরে, এটা তো আমাদেরও প্রশ্ন যে এটা কারণ এটা তো জনস্বার্থে মামলার বিষয় না, কারণ এখানে আমি নিজেই জনস্বার্থ মামলা, বাংলাদেশের প্রথম জনস্বার্থ মামলা করেছিলাম, সেখানে আপনার লোকাল স্ট্যান্ডে যে প্রশ্নটা আছে, এটা তো রীতিমতো একটা দলের, বৃহত্তর দলের উপর এটা এসছে, দল কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং এটা শুধু প্রতিবাদ আপনি, আমি, আপনারা বিদেশি সাংবাদিকরা করছেন, কারণ এটা একেবারেই মনে হচ্ছে যেটা কোনো ভিত্তি নাই। না, আমরা প্রতিবাদ বলতে দেখুন, এটা আজকের উপমহাদেশে বা আজকের বিশ্বে যে কোনো দেশে যাই হোক না কেন, মুহূর্তের মধ্যে সেটা অন্যত্র আসে। আর বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে একটা এত বড় একটা রাজনৈতিক দলের ওপর এইরকম একটা সিদ্ধান্ত হয়েছে, তার একটা প্রতিক্রিয়া তো ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সেখানে আছেই আলোচনা। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, সবখানেই থাকবে, কারণ এগুলো তো একটা গ্লোবাল ভিলেজে আমরা বাস করছি, তাই না? এক্স্যাক্টলি এটা নিয়ে একটু সমস্যা না। আমি যেটা বলতে চাইছি সেটা অন্য জায়গায়, সবাই কিন্তু এটা খুব, আপনার যেরকম রেজিং ইউর আইব্রোজ, এরকম ইউকেতেও পলিটিক্যাল পার্টিস, অন্যান্য যারা সংগঠন আছে, মানবাধিকার সংগঠন আছে, they're all raising their eyebrows. How is এটা আপনার টেররিস্ট অর্গানাইজেশন, রাইট? সো এখানে কিন্তু যাদের লোকাল স্ট্যান্ডে আছে আদালতে দেওয়ার জন্য, প্রতিবাদ যাওয়ার জন্য, তারা কিন্তু তারা কোনো এটার প্রতিবাদ করছে না এবং তারা আদালতে যাচ্ছে না। এই প্রশ্ন তো আমার কাছেও। সো এটা তো জনস্বার্থের মামলার বিষয় না, কারণ এটা যার মাথা ব্যথা সে কেন নিজে এগিয়ে আসছে না? সো দিস ইজ মানে আপনি বলছেন, আপনি তার মানে একটা খুব গুরুতর প্রশ্ন আপনি উত্থাপন করলেন এই এই মানে বিল বা আইনটাকে কেন্দ্র করে, যে আলোচনাটা বিএনপি এরকম একটা আইন করেছে, এইরকম একটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। আপনি আলোচনাটাকে বিস্তৃত করলেন যে আওয়ামী লীগ কেন এটার ঘটনাটাকে নিয়ে আইনি লড়াইয়ে যাচ্ছে না। তো এটা খুব গুরুতর প্রশ্ন। তো আপনার সঙ্গে আরেকটু একটু ক্লিয়ার করব, সরি অমলদা, সেটা হচ্ছে যে যে আইনটা করা হয়েছে, আইনটা কিন্তু এখানে কোনো প্রতিবন্ধকতা না। এই আইনে আপনার বিচারিক বা শাস্তিমূলক ব্যবস্থা যে কোনো নিষিদ্ধ সংগঠনের, অর্থাৎ হিজবুত তাহরির থেকে শুরু করে প্রত্যেক এই সমস্ত নিষিদ্ধ সংগঠনকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পদক্ষেপ নিতে পারবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য।
সো এখানে মূল কথা হচ্ছে আমরা ঘুরে ফিরে ওই ইউনুসের যে এক্সিকিউটিভ অর্ডার, ওই অর্ডারটাকে রিপ্লেস করতে হবে বা ওটাকে রিভিজিট করতে হবে, ওটাকে ক্যান্সেল করতে হবে বর্তমান সরকারের। দ্যাট ক্যান বি ডান এনি টাইম। আমি এখানে কোনো বাধা দেখছি না এবং আমি মনে করি এটা বর্তমান সরকারের দায়িত্ব। একই সাথে যেই সংগঠনকে আওয়ামী লীগের একটা বৃহত্তর আওয়ামী লীগ, তার কি কোনো দায়িত্ব নাই? এবং আরেকটা প্রশ্ন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কি অন্য কারো কাছে একটা দাক্ষিণ্য কৃপা অনুদান চাইবে? তার নিজের লড়াই করে তাকে নিজে এটা প্রতিষ্ঠা করতে হবে না? এটা যে অবৈধ। এবং তারেক জিয়া যদি এইটাকে উইথড্র করে বা এটাকে যদি ক্যান্সেল করে, আমি কিন্তু যথাযথ স্যাটিসফাইড না। এবং আমি বলছি কেন। কারণ তারেক জিয়া বা বর্তমান যে সরকার, তাদের এখতিয়ার অনুযায়ী তারা এটাকে মেইলি ক্যান্সেল করতে পারে, কিন্তু এটা যে অবৈধ সেই ডিক্লারেশন তো কোনো এক্সিকিউটিভ গভর্নমেন্ট করতে পারে না। সেই ডিক্লারেশন সংসদেই করতে হবে, সুপ্রিম কোর্ট পারে। সো আওয়ামী লীগের পক্ষ থেকে এটা কি প্রয়োজন না যে এটা যে আপনার 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 কি মনে হয় বাংলাদেশের মানে আওয়ামী লীগের একটা সমান্তরাল রাজনীতি লন্ডনে চলে, অনেক মানে ইউরোপের অনেক দেশেই আছে, কিন্তু যুক্তরাজ্য আওয়ামী লীগ তার মানে অ্যাক্টিভিটিস অনেক বেশি আমি দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আজকেও আমি কিছু মেসেজ পাচ্ছিলাম, কিছু মানে অ্যাজিটেশন জাতীয় কিছু হয়েছে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ এরকম গুটিয়ে আছে কেন? আমরা তো তাদের কোনো আন্দোলনও করতে দেখছি না। মানে ছাত্রলীগ তারা কিছু কোথাও কোথাও মুভমেন্ট করছেন, কিন্তু কোথাও আন্দোলন করতে আমরা দেখছি না। আমি ইনফ্যাক্ট গতকাল এস কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক, তার একটা ইন্টারভিউ আমি করছিলাম, আমি সেখানে করেছিলাম যে এই আপনি যে কথাটি বললেন আমারও তাই প্রশ্ন, যে আপনারা কি একটা দাক্ষিণ্য চাইছেন? এবং বিএনপি সরকার আসার পরে দেখা যাচ্ছে যে তারা আরো গুটিয়ে গেছে আর কি। মানে ইউনূস সরকারের বিরুদ্ধে তাদের অনেক রকম আমরা অ্যাক্টিভিটিস দেখেছি, কিন্তু এখন ইনফ্যাক্ট আওয়ামী লীগের নেতারা এখন ইন্টারভিউ দেওয়া বন্ধ করে দিচ্ছেন। মানে আগে যেমন তারা ইন্টারভিউ দিতে আগ্রহী ছিলেন, এখন তারা যেন বলতে চাইছেন না। মানে আপনার কি মনে হয়? আপনি তো আওয়ামী লীগের সঙ্গে অনেকটা সম্পৃক্ত, হয়তো আপনি দল করেন না, কিন্তু আওয়ামী লীগ এবং তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আপনার কি মনে হয় কোন জায়গায় যাচ্ছে বিষয়টা? মূলধারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ, এটা থেকে তো বাংলাদেশের বেশিরভাগ জনগণ এটা থেকে তো আলাদা না। হ্যাঁ, দল করুক বা না করুক, বাংলাদেশের জন্মের সাথে যারা বিরোধিতা করেছে তারা ব্যতীত এবং তাদেরকে প্রশ্রয় দিয়েছে কম বেশি সব রাজনৈতিক দলই, এটা খুবই আনফর্চুনেট। মুক্তিযুদ্ধের সাথে আমরা মনে করি সেগুলো বেইমানি। ঠিক আছে? সো আমি তো লীগ বলে কিছু দেখছি না। আপনি আওয়ামী লীগ বলছেন, এই লীগটা কোথায়? এটা তো নিজস্ব একটা সাংবিধানিক তো একটা গঠনতন্ত্র আছে। এই গঠনতন্ত্র অনুযায়ী এটা ফাংশনাল কতটুকু, কিভাবে আদৌ আছে কিনা। সো আমি ভেরি আনফর্চুনেট, আমি লীগ বলে কিছু দেখছি না। এটা কোনো সাংগঠনিক কাঠামো দেখছি না, কোনো অ্যাক্টিভিটি দেখছি না। যে কাজগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে, যারা সরাসরি হয়তো আওয়ামী লীগের সঙ্গে নেই এবং যারা আপনার এই জিনিসগুলা বিবেকবান ব্যক্তি যারা আছে, যারা মনে করছে এগুলো আনজাস্ট আনফেয়ার কাজ হচ্ছে, তারা কিন্তু আপনার নিজের পয়সা খরচ করে, যেমন আমরাও জাতিসংঘে জিনিভাতে গেলাম, ওখানে আমরা আপনার ইউনূস সরকারের যে অবৈধ কাজগুলো করছে সেগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। যাদেরকে অবৈধভাবে এখনো আটক আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, যে দ্য প্রেজেন্স অফ কনসিয়েন্স। কম বেশি ক্ষুদ্রভাবে ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে অনেকেই কাজ করছে, আমরা অনেকেই আছি তার ভিতরে, আমরা টুকটাক করছি ইন আ মডেস্ট ওয়ে। কোনো ক্রেডিট আমি ওইভাবে নিতে চাচ্ছি না, বাট ইন আ মডেস্ট ওয়ে উই আর ডুইং হোয়াট এভার উই ক্যান। সো টু দ্যাট এক্সটেন্ট আমি লীগের কোনো অ্যাক্টিভিটি দেখছি না। এবং আপনি যেগুলো বলছেন সোশ্যালি বা আপনার গ্রেপভাইনের মাধ্যমে, তারা বলে তাদের কারো কোনো দায়িত্ব নেই এগুলো করার, তারা দায়িত্বপ্রাপ্ত না। সো আমি হ্যাঁ, সো নো ওয়ান ইজ অথরাইজড, কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি দেশের ভিতরেও না দেশের বাইরেও। এক্ষেত্রে তো খুব সঙ্গতভাবেই শেখ হাসিনার ভূমিকার প্রসঙ্গ আসে, তার কারণ তিনি সংগঠনের সভানেত্রী এবং দক্ষিণপন্থী দলগুলোতে আমরা জানি যে সভাপতি বা সভানেত্রী যিনি টপ
তার হাতে প্রভূত ক্ষমতা থাকে, তিনি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, মানে সেটাও অসাংবিধানিক নয় দলীয় কাঠামো অনুযায়ী। তার মানে আপনি যে বলছেন, যেটা আপনার কথা থেকে যেটা বেরোচ্ছে, যে হাসিনা নিজেই সংগঠনকে ঢেলে সাজানো এবং সময়োপযোগী করা, এই বিষয়টাতে যথেষ্ট আন্তরিক ভূমিকা নিচ্ছেন না, মানে আপনি অন্তত আপনার কথা থেকে সেটা আসছে স্পষ্ট। আমি কি আন্তরিক বা আন্তরিক না, সেটার ভ্যালু জাজমেন্ট বা উপযাচক আমি হচ্ছি না। আমি সিম্পলি অ্যাজ এন অবজার্ভার বলছি যে এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আমানত আওয়ামী লীগ দাবি করে এবং অনেকেই সেই আমানতটা দিয়ে রেখেছে। সো তাহলে এই আমানত দেয়ার ট্রাস্টি, দেন দের ইজ এ করসপন্ডিং ডিউটি। সেই এই করসপন্ডিং ডিউটিটা ডিসচার্জ হচ্ছে বলে মনে হচ্ছে না। So কেন সেখানে হচ্ছে না বলে আপনার মনে হচ্ছে, কেন সেটা তো করছে না বলে আপনার মনে হয়? সেটা তো আপনাকে জিজ্ঞেস করতে হবে আওয়ামী লীগকে। আই এম নট এ স্পোকস পারসন ফর আওয়ামী লীগ। আমি তো আওয়ামী লীগের পক্ষে কথা বলার আমার কোনো আওয়ামী লীগের লোকেরা বলছেন যে প্রতিকূল পরিস্থিতি আছে, এই জন্য তারা ইয়ে করছেন না। আপনার কি মনে হয়, আপনি তো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবল, বাংলাদেশে আমরা মানে অনেক রক্তক্ষয় রাজনীতিতে দেখেছি, মানে আপনি কি এই বক্তব্যটার সঙ্গে সহমত যে এটাই নাকি একটা বোঝাপড়া যে একটা সরকার 5 বছরের জন্য চলে এসছে, এখন আমাদের আর কিছু করণীয় নেই, ফলে আমরা আমাদের মানে সম্পত্তি বাঁচাই, জীবন বাঁচাই, বোঝাপড়া করি, এইরকম জায়গায় কি চলে যাচ্ছে বিষয়টা? আপনার যেগুলো আপনার প্রশ্নে অনেক কিছুর ইঙ্গিত আছে। সো এটাকে আমরা বলি কাইন্ড অফ এ লিডিং কোয়েশ্চেন। এখানে উত্তরগুলা আপনার প্রশ্নের ভিতরেই আছে। সো আপনার দর্শকরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, তারা ক্যান ওয়ার্ক আউট। তবে আমি ফ্যাকচুয়ালি থাকবো। আই ডোন্ট ওয়ান্ট টু বি জাজমেন্টাল, উপযাচক হতে চাচ্ছি না। কারণ আপনার যারা ভিউয়ার্স, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে ক্যান মেক আপ, তারা নিজেই দুইয়ে দুইয়ের সমীকরণ করতে পারবে। সো তাদেরকে তো স্পুন ফিডিং করার প্রয়োজন আছে আমার বলে মনে হয় না। বাট এই প্রশ্নটা আসতেই পারে যে এখানে আওয়ামী লীগ নীরব কেন, লীগ বলে কিছু নেই কেন, বা লীগের অ্যাক্টিভিটি কিছু দেখছি না কেন, এবং যারা বিদেশে পালিয়ে এসছে তাদেরকে কতটুক তৃণমূল, আওয়ামী লীগ বা দেশে যারা আছে তারা গ্রহণ করবে, আর তাদেরকে গ্রহণ না করলে দেশের ভেতরে যারা আছে তাদের ভেতরে নো ওয়ান ইজ অথরাইজ, কেউ অথরাইজ না কেন, এটা হচ্ছে মুখ্য প্রশ্ন। কারণ এই চ্যালেঞ্জগুলো করতে হলে এখানে এটা জনস্বার্থের মামলার এখানে বিষয় না। এই যেটা আমি বললাম যে এর যে অবৈধ সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস, এই অবৈধ ডিক্লারেশনটা সুপ্রিম কোর্টে দিতে পারবে। তারেক জিয়া যদি এটাকে উইথড্র করে, সেটা হবে কাইন্ড অফ রাজনৈতিক একটা রাজনৈতিক প্রেক্ষিত থেকে, যদিও লিগালি আমি মনে করি, সাংবিধানিক ভাবে মনে করি এটা ডিউটি বর্তমান সরকারের এটাকে উইথড্র করা। কারণ এটা আপনার যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেই ক্রাইটেরিয়া, মানে এই মুহূর্তে তো এরকম মামলা, এরকম একটা ওজনদার মামলা করার জন্য দুটো নাম, মানে অ্যাটলিস্ট আওয়ামী লীগের নেতৃত্বে না হলেও যথেষ্ট তাদের মানে গুরুত্বপূর্ণ নাম আছে, শিরিন শারমিন চৌধুরী এবং আমাদের এই যে মানে যিনি ক্রিকেট বোর্ডে ছিলেন এবং মন্ত্রী ছিলেন, তো আমি বলছি যে তারাও তো এই ধরনের ব্যক্তিত্ব, তারা গিয়েও তো বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা মামলা করতেই পারতেন, যে কিন্তু দে আর নট অথরাইজ। আপনি বলছেন যে মানে কাউকেই এই অনুমতিটা দেওয়া হচ্ছে না। I don't know whether they're authorized or they're not মানে authorized. আমি সাবের হোসেন চৌধুরীর কথা বলতে চাইছিলাম। সাবের হোসেন চৌধুরী আছেন, অনেক কিছু আপনার গুঞ্জন শুনতে পাচ্ছি মিডিয়াতে, বাট এগুলো তো গসিপ আর গুঞ্জনের ঊর্ধ্বে নয়। সো আপনার একটা রাজনৈতিক দলকে তো ট্রান্সপারেন্ট থাকতে হবে, প্রতীয়মান, দৃশ্যমান হতে হবে, এগুলোতে গুঞ্জনের ঊর্ধ্বে উঠতে হবে, তাই না? সো এখানে আপনার অথরাইজড একটা দলীয় আপনার যখন দলের পক্ষে কেউ যাবে, সেটাতে একটা অথরাইজ পার্সন থাকতে হবে, বা সেক্রেটারি জেনারেল থাকতে হবে, বা একটা দলীয় আপনার একটা কোম্পানি যেরকম একটা বোর্ড অফ ডিরেক্টরদের একটা সিদ্ধান্ত লাগে, সেরকম একটা সিদ্ধান্ত হতে হবে। আওয়ামী লীগের কোনো মুখপাত্র নেই, এটা ঠিক কথা, আপনি ঠিকই বলেছেন। অ্যাটলিস্ট মানে সরকারি ভাবে কেউ নেই, কোনো একটা বিষয়ে প্রতিক্রিয়া দরকার হলে জনে জনে ফোন করা, তারপর সেই ফোন কেউ যদি ধরে, তারপরে সে ওই আপনার মতনই আক্ষেপ করে বলে যে ভাই আমি তো অথরাইজড না, ফলে আমি বলে আমি ঠিক জানি না এই আমাদের দলের এই ব্যাপারে কি বলবেন। থেকে কথাটা বলছি না, আই এম নট অথরাইজড ইজ দ্য ফ্যাকচুয়াল পজিশন। সো এটা কোনো আক্ষেপ না আমার প্রেক্ষিত থেকে, রাইট? সো আমি যদি আমার ক্লায়েন্টের পক্ষে আমি কথা বলতে পারি,
রাইট? সো আমার আমার যদি কোনো ক্লায়েন্ট থাকতো, ফাটিয়ে ফেলতে পারতাম, কথা বলতে পারতাম, আইনি ব্যবস্থা নিতে পারতাম, তাই না? ক্লায়েন্টের পক্ষে একজন আইনজীবী, শুধু আমি না, যে কোনো আইনজীবী, সে লড়বে, রাইট? সো আপনার সেই লড়তে হলে তো আদালতে যেতে হলে অনেক বাংলাদেশের ভিতরেই হয়তো এখন অনেক আইনজীবী আছে, এবং একটা টিম থাকতে পারে, কিন্তু তাদের তো মক্কেল লাগবে। আইনজীবীদেরকে তো ব্লেম দিয়ে লাভ নেই, তাই না? সো মক্কেল ছাড়া আইনজীবী কি করবে, কোথায় নাচবে, কাকে নিয়ে নাচবে? সো এখানে আক্ষেপ, আমার মনে হয় শব্দটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এখানে মুখ্য প্রশ্ন হচ্ছে যে আমাদের মাথা ব্যথা হচ্ছে, কিন্তু যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। একটা বাংলায় প্রবাদ আছে না, বিষয়টা আপনি কিন্তু খুব আপনি খুব আপনি খুব নতুন কথা বললেন আওয়ামী লীগ সম্পর্কে। এই কথাগুলো যারা প্রত্যক্ষ রাজনীতি করেন হয়তো তাদের অনেকেরই মনের কথা, কিন্তু রাজনীতি করার কারণে হয়তো তারা এতটা খোলামেলা বলতে পারছেন না। কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমি আরো অনেকের মুখ থেকেই শুনেছি, যে আমাদের দলে কোনো মানে স্ট্রাকচার নেই, কোনো অথরাইজেশন নেই, আমি কি বলবো, কোনটা বললে গৃহীত হবে, কোনটা দলের কথা আমি জানি না, এই বিষয়গুলো আছে। সেগুলোর মধ্যেও যেটা আমার মনে হয় মুখ্য, সেটা হচ্ছে দেখেন, যে আমানতটার কথা বললাম, মুক্তিযুদ্ধের যেই দল নেতৃত্ব দিয়েছে তখন তো আর বিএনপির জন্ম হয়নি, তো সেই জন্য ঠিক। বিএনপির এখানে আক্ষেপ করার কোনো কারণ নেই, ঠিক আছে? তখন এই যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন, যে দল নেতৃত্ব দিয়েছে, তারা নিজেদের কিন্তু দাবি করেন যে তারা এখানে একমাত্র দেয়ার হোল্ডিং দ্য ম্যান্টল ফর আমাদের ফ্রিডম স্ট্রাগল এন্ড সো অন। সো দেন দের ইজ আ করসপন্ডিং ডিউটি। এটা যদি আপনি নিজে দাবি করেন, এটা একটা ইউর আ ট্রাস্টি, দেন আপনি ঠিক। যদি ট্রাস্টি হন ঠিক। ফর দিস ভ্যালিউজ, দেন ইউ হ্যাভ আ করসপন্ডিং ডিউটি। ইজ ইট তার নট মানে দেয়ার? তার মানে আওয়ামী লীগের মানে কি বলা যায়, যেটাকে সহজ বাংলায় আমরা বলি যে ঘুরে দাঁড়ানো রাজনীতিতে, ফাইট ব্যাক করা, এই ব্যাপারে তার সদিচ্ছাই এখন প্রশ্নবিদ্ধ, যে আওয়ামী লীগ আদৌ এই যে তার প্রতি যে অনাচার অবিচার এটা নিয়ে তারা কান্নাকাটি করছে ঠিক কথা, কিন্তু না করছে আন্দোলন, না করছে আইনি লড়াই, না জনতার দরবারে যাচ্ছে, না আদালতে যাচ্ছে, মানে জনতার আমি আদালতে যাচ্ছে, বলতে আদালতেও চাচ্ছিলাম, যাচ্ছে না। মিস্টার সরকার, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে তাদের নিজেদের কান্নাকাটির বিষয়, রাইট? সেটা অভ্যন্তরীণ তাদের সাংসারিক বিষয় আমি বলবো। আমি যে জায়গাতে আসছিলাম আরো উপরে, সেটা হচ্ছে তারা আমানতকারী। You're a এক্স্যাক্টলি। trustee for the people, right? So are you not letting down the people? এটা তো একটা ডিউটি আছে, একটা অর্থাৎ রাজনৈতিক মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে মানে অর্জন, সেই অর্জন এবং তার জন্য যে লড়াই, সেই লড়াইটার মৌলিক দায়িত্ব আপনি বলছেন মানে প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে আওয়ামী লীগের, এবং তারা সেটা করছেই না, এটাই So আপনার বক্তব্য। সেটা আমি যেটা বলছি, একটা হচ্ছে আপনি জিনিসটাকে আপনার প্রশ্নটা ছিল এবং দেখছেন অভ্যন্তরীণ বিষয় থেকে, প্রেক্ষিত থেকে, যে না, আমি তাদের বুঝতে পেরেছি interest, আপনি তাদের আপনি interest, তাদের রাষ্ট্রীয় একটা স্বার্থের কথা তারা বলছেন। রাজনীতিতে আসবে, মাঠে যাবে, বাট এখানে বড় জিনিসটি কিন্তু বাদ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে ইউনো, এখানে একটা ট্রাস্টিশিপ আছে, একটা আমানতকারী তারা দাবি করে, তারা বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, সেকুলার বাংলাদেশের পক্ষে, আমরা এই ঠিক। রাজনীতি ঠিক। আমরা রিপ্রেজেন্ট করি। সেকেন্ড, এখানে আরেকটা বিষয় আছে, বাংলাদেশে অন্য কোনো দল বা অন্য কোনো গোষ্ঠী দাঁড়াতে পারেনি, বিকজ আওয়ামী লীগ এই মোনোপলি রাখতে চেয়েছে, রাইট? হুম। আপনি মোনোপলি রাখেন, এখানে আমাদের দেখেন শাহবাগ হয়েছিল, শাহবাগের হুম। 2013। 2013-তে আপনার ৭১ মঞ্চ, মুক্তিযুদ্ধের মঞ্চ, অন্য কোনো কিছু বা অন্য কোনো সংগঠন বা ইভেন আপনার সুশীল সমাজেও এভরিথিং আওয়ামী লীগ এখানে, অনেকে হয়তো ক্রিটিক করবে যে আওয়ামীকরণ বা দলীয়করণ করার চেষ্টা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন গুলোকে তার করতে দেওয়া হয়নি। হ্যাঁ, এটা একটা কিন্তু ভিউ আছে, এটা সঠিক ঠিক, আমি সেই প্রশ্নে যাব না, বাট আমি কিন্তু এই 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 যে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই আলোচনাটা বারে বারে এসেছিল যে আওয়ামী লীগ কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে
তারা এরকম একটা মানে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, শেখ হাসিনা, তার বাইরে আর কারোর এটাতে কোনো ক্লেম করার কিছু নেই, এবং সেই শক্তিগুলো আস্তে আস্তে শুকিয়েও গিয়েছে। এবং এই যে 5 আগস্ট পরবর্তী সময়তে আলোচনা এসেছিল, প্রায় 2 বছর হতে চললো, এগুলো রিভাইভালেরও কোনো মানে সিরিয়াস না, প্রচেষ্টাও কিন্তু আমি দেখা গেল সেই না। জায়গাতে আসছি, কারণ বৃহত্তর প্রশ্নটা এই জায়গায়, এবং সেটা আমার দেশের জন্য খুবই জরুরি। যে জিনিসটা বলের মাধ্যমে আমি এটা আপনাদের মানে এটাকে সামনে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে অন দ্য ওয়ান হ্যান্ড আপনি মনোপলি ধরে রাখবেন, বাট দেন দের ইজ আ করসপন্ডিং ডিউটি, অ্যান্ড দিস ডিউটি ইজ এক্সট্রিমলি হাই। কারণ এটা পুরো বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের ইথস, এটার উপরে তার মানে নির্ভরশীল। আপনি বলতে চাইছেন যে আওয়ামী লীগ এবং তার বর্তমান নেতৃত্ব, তারা মুক্তিযুদ্ধ এবং দেশ, এই দুয়ের প্রতি খানিকটা বিশ্বাসঘাতকতা করছে, অর্থাৎ তারা তাদের দায়িত্ব পালন করছে না এই মুহূর্তে ময়দানে গিয়ে। মানে ময়দানটা তো ছেড়ে রাখা আছে অনেকটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতেই, তার কারণ তারা তো সংসদে 77টি আসন পেয়ে চলে এসছে। বিএনপি মুক্তিযুদ্ধে তাদের কন্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন আছে, তারা মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক দল। আওয়ামী লীগ মাঠে ময়দানে তার কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। আপনি যেটা বলছেন যে আদালতেও তারা মানে কোনো আমরা দেখছি না। তো সভাপতি আপনি বলছেন ডেফিনেটলি এটা দায়িত্বের অবহেলা তো বটেই, বিকজ এই দায়িত্বটা শুধু আওয়ামী লীগের নিজস্ব বিষয় না, এটা তাদের অভ্যন্তরীণ সাংসারিক বিষয় না যে তারা ক্ষমতায় আসবে বা ক্ষমতায় নেবে, নো। এবং এটা যদি আওয়ামী লীগের যারা এনজয় করেছেন, সরকারে ছিলেন, তারা যদি মনে করেন আমরা এখানে ক্ষমতার লড়াই হচ্ছে, আমরা ক্ষমতার জন্য হেনতেন ভাবে জানাতেন ভাবে জাক্কার হাত ধরে আমরা আবার ক্ষমতায় আসবো, টেনে হিসেবে বিএনপিকে নামাবো, নো, দ্যাট ইজ নট দ্য ইস্যু। এটা ক্ষমতার বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আরো বৃহত্তর। এটা হচ্ছে আমার মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ভ্যালিউস যেগুলো আছে, এবং এইখানে আমরা দেখছি যারা বিরোধিতা করেছে তারা আজকে সংসদে আছে, সেখানে তাদের একটা করসপন্ডিং ডিউটি আছে, কারণ তারা একটা মনোপলি ধরে রেখেছিল। ইদার ইউ লেট গো অফ দ্য মনোপলি। এখানে আপনার ঘরে ঘরে সব জায়গায় আপনাকে উঠতে দেন বা উঠবে, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যেরকম মুক্তিযুদ্ধের আওয়াজ হয়েছিল সেরকম আওয়াজ হবে, নতুন করে হবে। ইদার দ্যাট, যে আমরা সরে আসছি, আমরা মনোপলি হোল্ড করছি না। On the other hand, if you hold the monopoly, isn't there a very serious duty? And is there not a serious breach of that duty? So আজকে 1.5 বছর 2 বছর ধরে, 2 বছর ধরে, why is there no activity? এটা তো কেবলমাত্র যদি আওয়ামী লীগের ইন্টারনাল ইস্যু হতো এত জোরালো ভাবে আমি বলতাম, বাট এটা কেবলমাত্র আওয়ামী লীগের তো ইন্টারনাল বা সাংগঠনিক বিষয় না। এখানে there is a greater responsibility. একটা আলোচনা একটু থামাই আপনাকে, একটা আলোচনা আছে যে শেখ হাসিনা অ্যান্ড কোম্পানি, শেখ পরিবার অ্যান্ড কোম্পানি, মানে আপনার কি মনে হয় যে সেই বিষয়টা, অর্থাৎ তাদের বোঝাপড়াতে কোনো ফয়সালা হচ্ছে না, তাই আওয়ামী লীগ হাত গুটিয়ে বসে আছে? মানে দেখুন, আমি এই সমস্ত স্পেকুলেশন গসিপে আমি জড়াবো না, আমাকে টানবেন না। এখানে একটা বৃহত্তর দল, দে মাস্ট অ্যাক্ট ট্রান্সপারেন্টলি, এবং আজকে 17 বছর তারা ক্ষমতায় ছিল, এখানে জনগণকে সার্ভ করেছে, জনগণ সো তারা বেনিফিশিয়ারিও হয়েছে। সো আপনি বেনিফিট নেবেন, বাট ওয়্যার ইজ দ্য ডিউটি টু গিভ ব্যাক জনগণের পক্ষে? এটা আমি বলতে পারি জনগণের পক্ষে, বিকজ আওয়ামী লীগের পক্ষে কথা বলার আমার কোনো এখতিয়ার নেই, আই এম নট অথরাইজড, আই এম নট ম্যান্ডেটেড। বলতে পারি যে জনগণের তো এই যে নির্বাচন হলো, যারা নৌকায় ভোট দেয় তাদের ওই রাইটটা, তাদের রাইট টু ভোট ইন দ্য সিম্বল দ্যাট দে ওয়ান্ট টু ভোট, সেখান থেকে ডিসএনফ্রাঞ্চাইজ হয়েছে জনগণ। ইট ওয়াজ নট ইন ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন ছিল না। সো এখানে যে জায়গাতে আপনার প্রোগ্রাম, আমি জানি আপনার সময় কম, শেষ করতে যাচ্ছেন, কিন্তু একটা আমি ইঙ্গিত দিতে চাই, শুধু ইঙ্গিত, এটা আমি বলেছি অনেকবার, সেটা হচ্ছে যে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ সব কথাই বলতে পারেন, সময়টা সব সময় গুরুত্বপূর্ণ নয়, আপনি যেটা বলতে চান আপনি বলুন। আমলদা, আই এম গ্রেটফুল। সো দেখুন, জামাত যখন দ্বিতীয় শপথ নিল, দ্বিতীয় শপথ নেওয়ার পরে আমি সাংবিধানিকভাবে এটাকে এক্সপ্লেইন করেছি অনেক ডিটেল ভাবে, যে তাদের প্রথম শপথ যেটা এমপি হিসেবে নিল, টু আপহোল্ড, ডিফেন্ড এন্ড প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন, ওইটা কিন্তু লঙ্ঘন হয়ে গেল, কারণ তারা দ্বিতীয় শপথ নিচ্ছে এই সাংবিধানিক রিফর্ম কমিটি জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, এবং সেটা
সেটা হচ্ছে টু ডিসম্যান্টল দ্য কনস্টিটিউশন এবং এটার মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচার। ঠিক। কনসিকুয়েন্টলি তাদের প্রথম শপথ বাতিল হয়ে গেল। প্রথম শপথ বাতিল হওয়ার পরে those seats have fallen vacant. সো এখন যে কাজটা বিএনপি এবং বর্তমান পার্লামেন্টে যেটা হচ্ছে, যেটা আমি মনে করি আশার আলো দেখাচ্ছে আমাদেরকে, একটু দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এই জুলাই বাস্তবায়ন আদেশ প্রেসিডেন্সিয়াল অর্ডার, ওইটা সুপ্রিম কোর্টে এটা জনস্বার্থে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, এন্ড আই ওয়েলকাম দ্যাট। কারণ এটা হচ্ছে রাষ্ট্রীয় একটা, তারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেছে, প্রেসিডেন্সিয়াল অর্ডার করার কোনো অবকাশই নাই। কারণ যতক্ষণ পার্লামেন্ট হয়নি, পার্লামেন্টের যখন জন্ম হয়নি ৭৩ পর্যন্ত, সো আপনার প্রথম সরকার ১৭ই আপনার এপ্রিল থেকে ৭৩-এ নেক্সট নির্বাচন না হওয়া পর্যন্ত পার্লামেন্টের জন্ম হয়নি আমাদের দেশে। ততক্ষণ আইন প্রণয়ন করা হতো প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে। তারপর থেকে প্রেসিডেন্সিয়াল অর্ডারের কোনো অবকাশ নেই। এই বোকারা যারা আপনার সাংবিধানিক, তাদের কোনো জ্ঞান নাই, তারা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এরকম। না, কিন্তু এখানে এখানে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে বিএনপি, ইনফ্যাক্ট আমি ওয়ালে একটা স্টোরিও করেছিলাম যে বিএনপি তারা জুলাই সনদ নিয়ে নির্বাচনী প্রচারণাতে চুপ করে আছে, এবং তার সেদিনই ঘটনাচক্রে সন্ধ্যেবেলা তারেক যে একটা সমাবেশে একটি প্রচার সভায় তিনি বলেছিলেন যে আপনারা হ্যাঁতে ভোট দেবেন। এখন বিএনপি এসে উল্টো কথা বলছে। এটা ঠিক কথা যে তারা হয়তো বলার চেষ্টা করছে যে আমরা মূল সংবিধানকে রক্ষা করতে চাই, কিন্তু তারা কিন্তু ভোটটি নিয়ে এসছে ওই জুলাই সনদের ভিত্তিতেই আর কি। হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচারণা করে ভোটটি নিয়ে এসছে। ফলে এখানেও একটা ছলনারও ব্যাপার আছে আর কি, একেবারে যে নেই তা কিন্তু নয়। যদিও রাজনৈতিক ছলনা কি বা কেন, বা অনেক বিএনপি বলছে ওটা না করলে নাকি ইউনূস কোনো মতেই নির্বাচন দিচ্ছিল না, দিত না, এই কথা আমি শুনেছি বাংলাদেশে। এটা এগুলো তো মনে করেন রাজনৈতিক আপনার জার্গন, তাই না? রাজনৈতিক ভাবে অনেক কথা অনেক সময় হয়, বাট আমি সংবিধানে ফিরে আসতে চাই, আমার রাষ্ট্র যে কাঠামো সেটাতে ফিরে আসতে চাই। এই আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডার কিন্তু প্লেসড হয়নি। বিএনপি এটাও বলেছে যে জুলাই সনদে তারা যেটা ডিসেন্ট গুলো ছিল, সেই ডিসেন্ট গুলো কিন্তু এখানে আনা হয়নি। সো আলী রেয়াজ এবং ইউনূস কিন্তু তাদের সাথে প্রতারণা ছড়ানো করেছে, বেইমানি করেছে। সো এইটাও কিন্তু বিএনপির অবস্থান। সো এই জুলাই সনদ বাস্তবায়ন অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা বলছিলাম, প্রেসিডেন্সিয়াল অর্ডার করার কোনো অবকাশ নাই যখন থেকে পার্লামেন্টের জন্ম হলো বাংলাদেশে। এবং এই জুলাই সনদ সেটাও কিন্তু পার্লামেন্টে প্লেস করা হয়নি। সো ৩০ দিন কিন্তু অলমোস্ট পার হয়ে গেছে। সো ৩০ দিনে এটা জন্মই হয়েছিল মৃত। সো ইট ওয়াজ এ স্টিল বর্ন বার্থ, ঠিক আছে? এটা কখনোই ভূমিষ্ঠ হয় নাই বৈধ হিসাবে। তবে পার্লামেন্টে এটা প্লেস না হওয়ার কারণে এটাকে এখন কবর দিয়ে দেওয়া হয়েছে। সো ইট ডাজন্ট এক্সিস্ট ইন বাংলাদেশ এনিমোর। সো এখন নতুন নির্বাচন কমিশন, একটু অ্যালাউ করবেন শেষ করতে, বর্তমান নির্বাচন কমিশনকে আমি মনে করি যে পার্লামেন্টে তো পার্লামেন্টের কাজ করছে, কিন্তু প্রশাসনের একটা আরেকটা দায়িত্ব আছে, একটা শ্বেতপত্র বের করার, যে এই দ্বিতীয় সনদটা বর্তমান ইলেকশন কমিশন কোথা থেকে পেয়েছে। তাকে কি ইউনূস একটা হাতে গুজে দিয়েছে, না আলী রিয়াজ সাহেব এটা হাতে তার গুজে দিয়েছে? কারণ এই দ্বিতীয় সনদ তো, দ্বিতীয় যে শপথ, সেই শপথ তো সংবিধান বা অন্য কোনো কাতখানে লেখা নাই। এটা কোত্থেকে আসলো, আকাশ থেকে না বাতাস থেকে? এবং এই যে প্রত্যেকটা ব্যালট পেপারে একটা টিক চিহ্ন ছিল এবং একটা ক্রস চিহ্ন ছিল। ব্যালট পেপারে যদি কোনো চিহ্ন থাকে যেটা প্রভাবিত করতে পারে যে কোনো নাগরিককে বা ভোটারকে, তাহলে প্রত্যেকটা ব্যালট পেপার ইজ নাল এন্ড ভয়েড। সো এই চিহ্নগুলো আমি এবার একটু শেষ করব। আমি আপনার যে মূল কথা, আমি জাস্ট অ্যালাউ করবেন, আমি যেটা টানছি এটা বারবার বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই সমস্ত একটা শ্বেতপত্র হওয়া দরকার, এবং এই আপনার এটা জাতি হিসেবে আমাদের খুব প্রয়োজন এটা হওয়া। সো আমি মনে করি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাও একটা দায়িত্ব বিএনপি সরকারের। এবং সেই কারণে আমাদের নতুন একটা নির্বাচন কমিশনকে তখন, যেহেতু ইনভেস্টিগেশন হবে, একটা এনকোয়ারি হবে, বর্তমান ইলেকশন কমিশনকে দিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট করা দরকার। এবং যারা নতুন আসবেন তাদেরকে একটা শোকজ তো দিতে হবে এই ৭৮ সিটে জামাত এবং এনসিপি কে, যে তাদের কেন আপনার নালেন, তাদের এটা শূন্য বলিয়া গণ্য হইবে না কেন?
এবং তারা যখন যথাযথ উত্তর দিতে না পারবে তো সেখানে বাই ইলেকশন আসতেছি, বাই ইলেকশন হওয়া প্রয়োজন। এবং এই বাই ইলেকশনের আগে আমি মনে করি তারেক জিয়া নিজের স্বার্থেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে তাদেরকে ইলেকশনে অংশ নিতে দেওয়া উচিত, অংশ নেওয়ার প্রয়োজন। তাহলে যেটা বলা হয় যে এখানে আপনার একটা নির্বাচন হয়েছে ইনক্লুসিভ না, যেটা আপনার বিএনপির উপরে আসছে, কিন্তু এটা করেছে আসলে কিন্তু ইউনূস সরকার। বিএনপি সেখান থেকে উদ্ধার পেতে পারে একটা ইনক্লুসিভ নির্বাচন করা ইন দিস 78 সিটস, এবং এই 78 সিটস কিন্তু ভারতের সাথে আমাদের যে বর্ডার এরিয়া গুলো সেখানেই কিন্তু বেশি, যেখানে আপনার জামাত, যশোর, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, হ্যাঁ, জামাত সিট পেয়েছে বেশি। জঙ্গি তৎপরতার এখানে প্রচুর আমাদের আশঙ্কা আছে। তো সেখানে আপনার এই ইনক্লুসিভ, এবং ঢাকা একটা মূল কেন্দ্র, সেখানে ইনক্লুসিভ নির্বাচন হওয়া খুবই প্রয়োজন। এবং সেই ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগের ভেতর থেকে যারা নির্বাচন করার যোগ্য এবং যারা নির্বাচন করতে চায়, এখানে আপনার এই যে প্রথম যে প্রশ্নটা আপনার মুখ থেকে যেটা আপনি এসছেন, যারা বিদেশে আপনি ইঙ্গিত দিয়েছেন যে সম্পদ নিয়ে আছে দিস দ্যাট এন্ড দি আদার, তখনই কিন্তু অ্যাসিড টেস্ট হবে। তারা কি ফিরে আসতে চান? তারা কি ফেস করতে চান দেশের লিগ্যাল সিস্টেম? নাকি এখান থেকে আওয়ামী লীগের ভেতর থেকে যারা দাঁড়াবেন তারা যারা দেশেই আছেন এবং যাদেরকে তৃণমূলে যারা আছে, যারা তাদেরকে একসেপ্ট করবে? কারণ অনেক আপনার নেতা আছেন বা মন্ত্রী আছেন যারা দেশের বাইরে আছেন, তাদেরকে কতটুক আওয়ামী লীগেরা নিজেরাই একসেপ্ট করবে, এই অ্যাসিড টেস্টে কিন্তু সেখানেই হয়ে যেতে পারে। এই আপনার বাইরে আমি একটা প্রশ্ন করি, আইনের কোনো বিষয়ে যদি দেশে গিয়ে আইনি লড়াই করতে হয়, আপনার পক্ষে কি সেই সুযোগ আছে, বা আপনি কি এ ব্যাপারে কোনো আগ্রহ দেখাবেন? মানে আপনি যে আইনি লড়াইয়ের কথাগুলো বলছিলেন আর কি। আমি তো এখন আমাদের ভার্চুয়াল কোর্ট চলছে, বিকজ আমাদের এই সাশ্রয়ের জন্য আমাদের প্রচুর ক্রাইসিস চলছে। সো ভার্চুয়াল কোর্ট আমি আগেও করেছি দেশের বাইরে থেকে, ভার্চুয়াল কোর্ট করা সম্ভব। এবং আমি তো ভোরবেলা উঠি, আমার অফিসের সঙ্গে কাজ করতে হয় আমাকে। সো দেশে আমি গিয়েছিলাম ডিসেম্বরে। সো দেশে গিয়ে মামলা করতে বা কাজ করতে আমার কোনো অসুবিধা নাই, টু রিপ্রেজেন্ট এনিওয়ান, রিপ্রেজেন্ট এনি ক্লায়েন্ট। এবং আমাদের আইনজীবীদের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে। আমি অনেক মামলা হয়েছে, আমার বিরুদ্ধেও মামলা আছে। তো আমার সেই মামলায় শাহরিয়ার কবির, ওখানে উনি একই মামলায় ছিলেন। শাহরিয়ার ভাইকে আমি অনেকবার বললাম আসেন, আমি চ্যালেঞ্জ করব। তো উনি বললেন ইউনূস সরকার তো প্রজ্ঞাপন জারি করেছে এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকেও তৎকালীন প্রজ্ঞাপন এসছে যে মিথ্যা মামলা এরকম অ্যারেস্ট হবে না। তো আমি তখন ওনাকে বলেছিলাম দেখেন আপনি আসেন, আমি যাচ্ছি, কারণ আমি সরকারি কৃপা বা দাক্ষিণ্য নিতে চাই না। একটা যখন মামলা হয়েছে, আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ দ্যাট। এবং আমি রিড করে শোকজ করেছি ইউনূস সরকারকে যে অবৈধ মামলা, এই ফালতু মামলা কেন উইথড্র করা হবে না, এবং এই রুল ইজ পেন্ডিং, এই রুলের কোনো আমি এখনো জবাব পাইনি। এবং আমি সুপ্রিম কোর্টের আমার আদেশ আছে যেখানে বলছে আই এম অ্যাট লিবার্টি টু লিভ এন্ড রি এন্টার বাংলাদেশ এনি টাইম। সো আমি সদর দরজা দিয়ে বাংলাদেশ থেকে এসেছি, এবং আমি ডিসেম্বরও দেশে গিয়েছিলাম। আই ক্যান ট্রাভেল ব্যাক এনি টাইম, এবং নট টু ইন্টারফিয়ার উইথ মাই করেসপন্ডেন্স, ইমেল, এরকম নিষেধাজ্ঞা বা ডাইরেকশন সুপ্রিম কোর্টের আছে। সো আই এম ফুলি ফোর্টিফাইড উইথ দ্য কোর্ট অর্ডার। এবং এই বর্তমান সরকারের আমি মনে করি টু এগেইন এই মামলাগুলা, এই যে আপনার এক একটা মামলায় 500 জন আসামি, এই যাদের সন্তান মারা গেছে, আমি তো মনে করি এটা তাদের উপরেও এক ধরনের একটা অবিচার করা হচ্ছে ইউনূস সরকার। কারণ ওই মামলাগুলো তো ইউনূস সরকারই নষ্ট করে দিয়েছে। আপনি 500 আসামি থাকে। আজকে আমি দেখছিলাম যে অধিকাংশ মামলার কোনো মানে নিষ্পত্তি হয়নি, চার্জশিট হয়নি, নথিপত্র দাখিল হয়নি। আমি দেখছিলাম আজকে বাংলাদেশ মিডিয়াতে এরকম একটা খবর আছে। আপনাকে মানে শেষ করার আগে আরেকবার বলতে চাই যে আপনি কিছু নতুন কথা বললেন, নতুন ভাবনার কথা বললেন। আমার মনে হয় যে এই আলোচনাগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের অভ্যন্তর থেকেই উঠে এসেছে, যে এবং শেখ হাসিনাকে বোধহয় কোনো জরুরি সিদ্ধান্ত নিতে হবে। দলের দায়িত্ব, কর্তব্য, নেতৃত্ব, সাংগঠনিক বিষয়, এই বিষয়গুলো নিয়ে হয়তো তাকে কিছুটা দায়িত্ব নিতে হবে আর কি। আমার যা মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে যা শুনতে পাচ্ছি। তো আপনিও যে প্রশ্নগুলো তুললেন যে
তারা তো কিছু করছে না, এটা তো একটা গুরুতর প্রশ্ন যে তারা তো সত্যিই কিছু করছে না। এই প্রশ্নগুলো বাংলাদেশের অভ্যন্তর থেকে উঠেছে। আমাদের যে ইউটিউব ভিডিওগুলো ওঠে সেখানে অনেক আওয়ামী লীগের কর্মী তারা এই ধরনের মন্তব্যগুলো করেছে। তো যাই হোক, মানে ক্যামেরার সামনে এসে দায়িত্বশীল ব্যক্তিরা কেউই এতটা বলেননি। আপনাকে ধন্যবাদ, আপনি বিষয়গুলো সামনে এনেছেন। তো কৃতজ্ঞতাও জানাই, অনেকটা সময় আমাদের দিয়েছেন এবং ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবার আমাদের কথা হবে। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।